আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ একুশের রাতে। আমাদের আজকের বিষয় ধর্মের সাথে রাজনীতির বিরোধ কোথায়। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন হেফাজত ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি একুশের স্টুডিওতে। আপনাকেও স্বাগত। জি, আমাদের সঙ্গে আছেন জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন নাসির। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এখানে ইটিভি আমাকে ডেকেছেন, এর জন্য আবারও ধন্যবাদ। জি, আজকে আমাদের আলোচনার বিষয়ে ধর্মের সাথে রাজনীতির বিরোধ কোথায়। আমি মুফতি বশিরুল্লাহকে দিয়ে শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি আমাদের রাজনীতিতে ধর্ম নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে, আলোচনা চলছে, যে ইসলামপন্থীদের উত্থান, দক্ষিণপন্থীদের উত্থান, মৌলবাদের উত্থান। এই বিষয়গুলোকে আসলে আপনি কিভাবে দেখেন, যে বা ধর্মের সাথে রাজনীতির বিরোধ বা বিভাজনটা কোথায়? বলা হয় যে ধর্ম দিয়ে বিভাজন সৃষ্টি করা হচ্ছে, এ ধরনের বক্তব্য আমরা শুনছি নেতাদের মুখে। আপনি কি মনে করেন মুফতি বশিরুল্লাহ? আসল তো হলো রাজনৈতিক বা দেশ পরিচালনা পদ্ধতি, সেটা তো রাজনৈতিক বিষয়টা সামনে আসে। দেশ পরিচালনা দুইটা ধারায় হয়ে আসছে পৃথিবীতে। আগেও ছিল, এমনও এখনও আছে। সেটা হলো ইসলামী ভাবধারা, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইন্নাদ্দিন ইনদাল্লাহ ইসলাম। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কদম কদম ইসলামের বিধিবিধানগুলো রয়েছে। শুধু ইসলাম মানে শুধু শুধু আকিদা, বিশ্বাস, আর কিছু নামাজ, হজ, যাকাত, এই কয়েকটা বিষয়ের নাম ইসলাম নয়। ইসলামটা হলো একটা ব্যাপক। এটা যেমন আকিদাগত, বিশ্বাসগতভাবে ইসলামের বিধিবিধান আছে, রয়েছে এবাদতের লাইনে আছে, এবং আছে মুআমালা, বলা হয় লেনদেন, কাজ কারবার, যেতে বিশ্বে যত লেনদেন হচ্ছে, ব্যবসা বাণিজ্য সহ এগুলা রয়েছে। মুআশারাত, মুআশারাত হলো সামাজিকভাবে চলন, মানুষের পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনার যে ব্যবস্থাগুলা, এটা মুআশারাতের মধ্যে পড়ে। তারপরে আছে বিভাগ, একটা অধ্যায় হইল আখলাক, চরিত্র, ব্যক্তিগত কিছু মানুষের অভ্যাস, গুণগত বিষয় আছে। তো ইসলামটা ব্যাপক একটা কমপ্লিট কোর্স, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি ধাপে ধাপে ইসলাম বিধানগুলো আছে। তো এখানে যেমন এবাদাতের কথা আছে, ধর্মীয় বিশ্বাসের কথা আছে, এভাবে লেনদেন, ব্যাংকিং শুধু নয়, দেশি বিদেশি লেনদেন, ব্যবসা বাণিজ্য সহ যা কিছু আছে সবগুলো রয়েছে। তা রয়েছে মুআশারাত, পারিবারিক পরিবার পরিচালনা, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা এর ব্যবস্থা আছে, ব্যক্তিগত বিষয়গুলো সহ ইসলাম আছে। তো যারা এখন আমাদের রাজনীতিক এবং ধর্মের সাথে ব্যবধান কোথায়? জি, এটা হলো পাশ্চাত্যের যে আমাদের গণতন্ত্রের সেকুলারিজম, গণতন্ত্রের মাধ্যমে যে আমাদের রাজনীতি চলতেছে, সে একটা এই ধারাটা কিন্তু সবগুলোগুলা ধারা কিন্তু ইসলামের সাথে সামঞ্জস্যশীল নয়। কিছু বিষয় আছে ইসলামের মৌলিক আকিদাগত থেকে আকিদাগতভাবে পার্থক্য আলাদা আছে। তো আসলে সংঘাতটা আসলে ধর্ম মান, যদি কেউ ইসলাম এখন আপনি ধর্মের জায়গার থেকে যদি দৃষ্টিকোণ দেখেন, তো ইসলামের রাজনীতি আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দেশ পরিচালনা করে আসছেন, বাইতুল দেশ পরিচালনা করেছেন, আবু বকর করেছেন, হযরত ওমর করেছেন, ওসমান, হযরত আলী করেছেন। খেলাফতে রাশিদা বলতে গেলে এটাই বোঝায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতে বিশাল স্টেট ছিল। পরবর্তীকালে ছিল না এমন ওমর বিন আব্দুল আজিজ, ওনার যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আছে, তো এইগুলোতে দেশ পরিচালনা করে আসছেন। এখন এই যে বর্তমানে ইসলামী রাজনীতি যারা করেন, ওনারা চাইতেছেন যে ওই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে ধারাগুলো আছে ওই ধারায় পরিচালনা করা। আর আমাদের সেকুলারিজম, গণতন্ত্রভাবে যারা বলতেছেন, ওনারা পশ্চিমা যে রীতিনীতি, ওই রীতি দিয়ে চালিয়েছেন। তো এটা দুইটা তো মানে নজরিয়া বলবেন, সাংঘর্ষিক, এটা দুই পেরুতে আছে। জি, তো যারা পশ্চিমা আছেন, ওনারা তো ধর্ম দৃষ্টিকোণ থেকে কথাগুলো বলছেন না, এই জন্য একটু ধর্মের সাথে সাংঘর্ষিক হয়ে মানে আপনি বলছেন যে রাজনীতি ধর্মেরই একটি অংশ, এবং আপনি বলছিলেন যে আমাদের নবী এবং যারা ছিলেন
তারা মানে তার যে আদর্শ অনুসরণ করেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেইটা দিয়ে আসলে ধর্মের কোনো বিভেদ বা বিভাজন কিছু নাই, বরং ধর্মের একটা অংশই হলো রাজনীতি। বরং আমরা আরবি কিতাব মাইবুজি নামে একটা কিতাব আমাদের কাছে, ওই কিতাবের ভিতরে প্রথম ধাপ হইল তাহজিব আখলাক, তার ব্যক্তি উন্নয়ন, ব্যক্তির চরিত্র তার সংশোধন হওয়া। দ্বিতীয় হইল তাদবিরে মঞ্জিল, তাকার পরিবারকে সংশোধন করা, নিয়মতান্ত্রিক বা সংযম করে চালানো। এরপরে সিয়াসতে মদিনা, রাষ্ট্র পরিচালনা। তো এই যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে আমাদের ভাবধারায় শুরু হয়, কিন্তু ব্যক্তির থেকে শুরু হবে। আগে ব্যক্তি ঠিক হবে, তার পরিবার ঠিক করবে, তারপরে সমাজ রাষ্ট্রে যাবে। তাহলে কি ধর্মের ভিত্তিতে আসলে রাজনৈতিক বিভাজন যেটি বলা হয় সেই বক্তব্যটি আসলে কতটুকু যুক্তিযুক্ত? ধর্মের ভিতরে এটা বিভাজন নাই। আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে ধর্মের একটা অংশই রাজনীতি। জি জি, আপনার বক্তব্য স্পষ্ট। আমি এ পর্যায়ে জামাল উদ্দিন নাসিরের কাছে আসতে চাই। ধর্ম এবং রাজনীতি দুটি কি আসলে মুখোমুখি অবস্থায়, নাকি আসলে যেটি মুফতি বশিরুল্লাহ বলছিলেন যে আসলে এটি একটি অংশ? আপনি কি মনে করেন? মুফতি বশিরুল্লাহ ভাই যেটা বলেছেন যথার্থই বলেছেন। অবশ্যই আমাদের সৃষ্টি থেকেই, শুরু থেকেই তো প্রথমত ধর্ম আগেই এটা প্রায়োরিটি ফার্স্ট, এবং তার একটা পার্ট হচ্ছে আপনার পলিটিক্স, দ্যাট ইজ কল্ড রাজনীতি। কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু জীবনের সঙ্গে ওনার একটা পার্ট ছিল রাজনীতি। ইভেন উনি বললেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ উনি একজন বহুত বড় খেলাফতে ছিলেন, হ্যাঁ, তো উনি কিন্তু তার বিশাল রাজ্য পরিচালনা করেছেন, সেটা অবশ্যই রাজনীতির মাধ্যমেই করেছেন। কিন্তু আমরা একটা মানুষ হিসেবে যদি সকালে ঘুম থেকে উঠি এবং রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমাদের জীবনের দৈনন্দিন প্রত্যেকটা পদে পদে আমি মনে করি ইসলামের ধর্মীয় বিধান অনুযায়ী কিন্তু আমাদের সময়টা কাটাতে হয়, এটা মেনে চলতে হয়। কিন্তু তার ভিতরে কোনো কোনো অংশে তো রাজনীতি আসবেই। এবং রাজনীতি মানে কি, রাজনীতি হচ্ছে আপনি একজন জনগণের প্রতিনিধি হবেন এবং আপনি সেটা আপনার জীবনটাকে ব্যয় করবেন জনগণের সেবায়। তো সুতরাং ইসলামের সঙ্গে রাজনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু তাহলে বিভাজনটা কোথায়? ধর্ম অনেক অনেক বিস্তর, অনেক বিশাল। আমার মনে হয় বিভাজনটা যেটা সৃষ্টি করেছেন, যেটা উনি বললেন যে কিছু কিছু ধর্মীয় ব্যক্তিত্ব যারা আছেন বড়, তারা কিন্তু কথা বলতে গিয়ে হয়তো বা এমন কিছু বলে ফেলেন যেটা সাংঘর্ষিক হয়ে যায়, ধর্ম এবং রাজনীতির মধ্যে সাংঘর্ষিকতা সৃষ্টি করে দেয়। এছাড়া তো আমার মনে হয় না যে ধর্মের নিয়মে মেনে যদি আপনি রাজনীতি সঠিক নিয়মে করেন, আমার তো মনে হয় না এখানে কোনো সাংঘর্ষিকতা। সেই সাংঘর্ষিক বক্তব্যগুলো আসলে কি, মানে কোনটা আপনি আসলে বোঝাতে চাচ্ছেন যে ধর্মীয় নেতারা আসলে কোন বক্তব্যগুলো দেন? যেমন জামাত ইসলামের অনেক ইয়ারাও কিন্তু বলেন, যেমন আপনাকে বলি একটা কথা, কিছুদিন ধরে কিন্তু এটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল, আপনি নিজেও আপনার কানে এসছে যে জামাতে ভোট দিলে জান্নাতের টিকিটটা পাওয়া যাবে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এটা কি আসলে কি বলা আদৌ? এই রাজনীতি করতে গিয়ে এই ধরনের কথা বলার তো কোনো যুক্তি থাকতে পারে না। কারণ আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, আমার ধর্মকর্মই তো আমাকে তার ফল দিবেন, তাই না? আমি বেহেশতে যাব না জান্নাতের টিকিট পাবো, সেটা তো নির্ধারিত আল্লাহ পাক রব্বুল আলামিন। তা আমি তো এই কথা মেনে নেব না, বা সাধারণ এইসব কিছু কারণে আর কি সাংঘর্ষিকতার সৃষ্টি হয় আর কি, মানে ভোটের রাজনীতির ক্ষেত্রে আর কি। আমি আবার মুফতি বশিরুল্লাহর কাছে আসতে চাই। হেফাজতে ইসলাম আসলে আমরা জানি যে আপনারা সবসময় বলেন যে একটি অরাজনৈতিক সংগঠন। আপনি নিজেও জানেন, আমরা যখন আপনাদের কোনো সংবাদ সম্মেলন থাকে বা কোনো কর্মসূচি থাকে, আমরা সেই ক্ষেত্রে দেখি যে হেফাজতের যারা সামনে বক্তব্য দেন, সেখানে দেখা যায় যে বিভিন্ন রাজনৈতিক দলে যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছেন তাদেরকে আমরা সামনে দেখতে পাই, তারাই রাজনীতি নিয়ে কথা বলেন, রাজনীতির উত্তরগুলো দেন। এটা কি আসলে হেফাজতের সঙ্গে কি সাংঘর্ষিক কিনা? আসলে আপনার প্রশ্নটা আমি একটু পরে আসতেছি, ভাইজানের জামাল সাহেবের কথাটা, আর এটা ফিনিশিংটা আমি এভাবে দিতে চাই। আসলে ধর্ম তো ধর্মের জায়গায়, ধর্ম যে জামাত ইসলাম কী বললো, অথবা হেফাজত কী বললো, অথবা ওই ইসলামী দল কী বললো, এটা কোনো ধর্ম না। ধর্ম হলো কোরআন হাদিস যা বলে সেটা হলো ধর্ম। কোরআন হাদিস মোতাবেক কে কতর চলছে এটা ব্যাখ্যা দিবে ফতোয়া, মানে দাউল বলবে যে এটা কোরআন হাদিসের কি কয়, আপনি ভালো ব্যাখ্যাতা, যেহেতু আপনি মুফতি। হ্যাঁ জি, যে ওটা আমি বলবো না যে অমুক দল অমুক যেটা করে সেটা ইসলাম, আমি এটা বলছি না। বরং ইসলামের নাম লইয়ে অনেকে আমরা পুরাপুরি কিন্তু ইসলাম পালন করতে পারে নাই, আর উনি যা বলতে ইসলাম এমন কথা নয়।
তো যে আসল কথা হলো ধর্মের একটা অংশই হলো, আমি যে কথা বলছিলাম এটা হলো বর্তমান রাজনেতা কি বল না বলো এটা দেখার বিষয় না। তো আসলে ইসলামের যে উত্থান হয়েছিল এবং দেশ পরিচালনা করে আসছে, বরং ভারত যে মহাভারতকে তো 700 পর্যন্ত মুসলমানরাই চালিয়েছেন। এবং তখন তো কাজিল কোজার যারা ছিলেন তারা তো ইসলামী ধর্মধারাই চালিয়েছেন। সবাই সমৃদ্ধশীল রাষ্ট্র ছিল এবং হিন্দুরও তো নিরাপদভাবেই এখানে বসবাস করতে কোনো প্রশ্ন আসেনি। যাই হোক, আমার কথা এখানে ইতি করতে চাই যে ধর্মের সাথে রাজনীতির কোনো বিভেদ নাই ধর্মীয় ইস্যুতে, কিন্তু বর্তমান পাশ্চাত্যের যদি পশ্চিমা মানে সেই আদর্শ, সেই নীতি, সেই ভাবধারার সঙ্গে মদিনা আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ ইসলাম ধর্মের সংঘর্ষ। আর দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা করছেন হেফাজত ইসলামের বিষয়, আসলে হেফাজত ইসলাম অরাজনৈতিক সংগঠন, যেটা আপনারা সবসময় বলেন, কিন্তু আমরা আমাদের না, এটাই হেফাজতের মূল দায়িত্ব হলো আমির হেফাজত ইনি হলেন আমির সাহেব, এখন বর্তমান মুহিবুল বাবনগিরি সাহেব। এর আগে ছিলেন জুনায়েদ বাবনগিরি সাহেব রহমতুল্লাহ আলাই, এর আগে ছিলেন আল্লাহ সাইফুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব। তো এই তিনও ব্যক্তি কিন্তু অরাজনৈতিক ব্যক্তি ছিলেন, এখনো যিনি আছেন অরাজনৈতিক। এবং আমাদের মহাসচিব জনাব শেখ সাজিদুর রহমান সাহেব, ইনিও রাজনৈতিক ব্যক্তি। কাঠামোগতভাবে আমি তো সাংগঠনিক সম্পাদক, আমিও রাজনৈতিক কোনো ইসলামী দলের সাথে আমি কোনো সম্পৃক্ত নই। আপনাদেরকে সামনের দিকে দেখা যায় না, আমরা দেখি না, দেখা যায় না। এখন একটা বিষয় দেখা যাচ্ছে না কেন, আসলে ইসলামটা হলো আমরা অমামিরু ইল্লালিয়া আবদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। এটা আল্লাহ পাক কোরআন মধ্যেও বলছেন, ইন্না ওয়াহিনা ইলাইকা কামা ওয়াহিনা লিনুহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। আল্লাহ বুখারী শরীফ শুরুতেও এই অধ্যায়টা আনা হয়েছে যে আল্লাহ পাক বলেছেন যে আমি ওহী প্রেরণ করলাম আপনার কাছে আপনার পূর্বে নূহ পয়গম্বর সহ অন্য পয়গম্বরদের কাছে। একটা ওহী ছিল সবার কাছে। এই ওহীটা কোনটা? ওহীটা এক বার্তা সবার কাছে ছিল। এই বার্তাটা হলো আমা উমিরু ইল্লালিয়া আবদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, যে কোনো কাজ করবে আল্লাহর জন্যই করবে। তো আমাদের ধর্মীয় ইস্যুতে আসলে ইসলাম ধর্মের ভিতরে যে আপনি বলো নেক কাজ করবেন, তো নেক কাজটা আপনি যতই গোপন করতে পারেন এটাই বেশি। সৎকার প্রকাশ্য করলে ভালো, গোপন করলেও ভালো, তবে গোপনটা উত্তম বলা হয়েছে, তবে অবস্থাভেদে প্রকাশ্য করাও উত্তম। তো আসলে আমাদের আকাবের বা আসলাম আমরা আসি না প্রচারে বা মিডিয়ার সামনে আসি না, আসলে তো দেখানোর বিষয় না। আমরা তো আল্লাহর জন্য কাজ করছি, বন্দিগি যেমন আল্লাহর জন্য করছি, জিকির আজকাল আল্লাহর জন্য করছি, কার কাজ বলি না। তাহলে আমরা যে এই ইসলামের জন্য কাজ করছি এটা আল্লাহর জন্যই করছি, এই জন্য মিডিয়াতে আমাদের আশাটা কম হন। বাকি রাজনৈতিক ব্যক্তি যারা আছেন হেফাজত ইসলাম অরাজনৈতিক ব্যক্তি, এখানে যেমন কবি মাদ্রাসার মোহতামিম আছেন, শাইখুল হাদিস আছেন, পীর সাহেব আছেন, ঠিক ওইরকমভাবে ইসলামী রাজনীতি যারা করেন তারাও এখানে আছেন। তো ময়দানে মিডিয়ার ক্ষেত্রে বেশিরভাগ ওনারাই আসলে এই হেফাজত অনেক কথাবার্তা বলেন, এই জন্য আপনারা ওদেরকে দেখেন, এরা মানে ময়দানে আসেন বা মিডিয়াতে আসেন। আর আসলে হেফাজত ইসলাম যারা করেন বেশিরভাগ যারা করতেছেন এরা আল্লাহর জন্য করেন, এই জন্য মিডিয়াতে আসতে চান না। কিন্তু মানুষের মধ্যে একটা বিভ্রান্তি কাজ করে, আমাদেরকেও সেই প্রশ্ন যে হেফাজতকে আসলে রাজনৈতিক সংগঠন নাকি অরাজনৈতিক সংগঠন? আপনারা বলছেন অরাজনৈতিক, কিন্তু আমরা যখনই দেখি যে বিষয়গুলো সামনে আমরা দেখি, তখন মানুষের একটি প্রশ্ন আসে যে তাহলে কি হেফাজত রাজনৈতিক? এই প্রশ্নটার জবাব আমরা ওই দিন যে আমাদের যে ঢাকা ডিপো রিপোর্টার্স ক্লাবে এটা আল্লাহ মাহমুদ হক সাহেব প্রশ্ন বলেছেন, হেফাজত একটা অরাজনৈতিক ফোরাম ছিল, এখনো আছে। এবং হেফাজতের ফোরাম থেকে যখন কোনো কথা বলে, কোনো রাজনৈতিক কোনো ইস্যু, রাজনৈতিক কোনো ভোট, এগুলি উমুকে ভোট দেন মুখে দিন না, এসব কিছুই আসবে না। আমরা সবাইকে বলবো উদারত যে আমরা ইনসাফ ভিত্তিক সামনে চলেন, দেশে অরাজকতা না হয়, পক্ষপাত না হয়, সবাই যেন অধিকার আদায় করতে পারে, ছোট দল বড় দল সবাই যেন চাপাচাপি না আসে এবং সবাই তার অধিকার নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারে। হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, কোনো আতঙ্ক থাকবে না, কোনো দুর্নীতি হবে না, বরং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, এটা ইসলাম বলেন। তা আমরা ওই ক্ষেত্রে ওইটাই বলবো, অমুকের ভোট দেন অমুকের দিন না, এটাও আমরা বলবো না। এটা বাকি হেফাজতের ভিতরে কিছু রাজনৈতিক নেতারাও আছে, যেমন মামুনুল হক সাহেব রাজনৈতিক নেতা, উনি বলছেন যে আমি যখন এখানে আসি তখন অরাজনৈতিক কথাই বলবো, আমার দল একটা আছে, আমি ওখানে রাজনৈতিক কথা বলছি, সেটি ঠিক আছে। কিন্তু আপনারা যখন হেফাজত ইসলামের ব্যানার নিয়ে যখন কথা বলে, তখন সাধারণত প্রশ্নটা উঠে যে তাহলে কি তারা হেফাজতের প্রতিনিধি, আবার রাজনৈতিক মাঠেও তাদেরকে দেখছি? হেফাজত আমরা এটা তাদেরকে সবাইকে বলা আছে যে যখন রাজনীতির কথা বলবেন তখন আপনার হেফাজত কোনো ব্যানার ব্যবহার করতে পারবেন না, এটা নির্দেশ দেওয়া আছে। বাকি সাংবাদিকরা অনেক সময় সাংবাদিক বন্ধু ওনারা পরিচয়টা যেতে হেফাজতের পরিচয় দিলে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এসে অনেক দিয়ে ফেলেন, আর কিন্তু আসলে এটা দেওয়া আমরা কাম্য মনে করি না।
রাজনৈতিক যখন বক্তব্য দিবে তখন সে রাজনৈতিক ব্যানারই দিবে, এটা আমার বলা আছে এবং প্রতি দলকে বলা আছে। এবং আমরা সাংবাদিকরা আহ্বান করি, আপনারা যখন রাজনীতি পরিচয় দিবেন, এদের বক্তব্য সাক্ষাৎকে নেবেন, তো ওদেরকে ওই দলের হিসাবেই এদেরকে যাতে ফিস করা হয়, এটা আমরা আপনাদেরকেও আপনাদের মাধ্যমে আহ্বান জানাই, সাংবাদিক ভাইদেরকে। দলের হেফাজতটা রাজনীতি থাকবে। জি বশির ভাই, আমি আপনার কথা আমরা বুঝতে পেরেছি। আমি এবার জামালউদ্দিন নাসিরের কাছে আসতে চাই। আপনার কাছে আসলে কি মনে হয় যে ধর্মের সঙ্গে যে আমরা যেসব ব্যক্তি দেখছি, বা হেফাজত রাজনৈতিক না অরাজনৈতিক, এইটা আপনার কাছে কি মনে হয়? আসলে আমার জানা মতে বাংলাদেশে হেফাজত ইসলাম নামে একটা সংগঠন আছে, কিন্তু এখন উনি স্বীকার করছেন যে আমরা এটা অরাজনৈতিক সংগঠন। ভালো, কিন্তু ওনারা তো মিছিল করছেন, মিটিং করছেন। হ্যাঁ, মিছিল মিটিং যদি আপনি করেন এবং বিভিন্ন সময় মাঠেও নামছেন আপনারা অনেক অঙ্গ সংগঠনের সাথে, লাইক হেফাজতের সঙ্গে বোধহয় আপনার চরমনাই থাকতে পারে, এরকম আরো কিছু সংগঠন দেখতেছি আপনারা মাঠে আসছেন। তাহলে এটার কি প্রমাণ করে যে আপনারা তাহলে কি রাজনীতি আপনারা করছেন না, বা রাজনীতির বলছেন অরাজনৈতিক সংগঠন, কিন্তু আমরা তো মনে করি যে জনগণ ভাবে এবং অনেক জনগণ এখনো জানে যে এটা একটা রাজনৈতিক সংগঠন। না, কিন্তু আসলে এরকম না। গত দিন রিপোর্টার্স ক্লাবেও কথা স্পষ্ট হয়ে গেছে এবং হেফাজত নেতৃবৃন্দ ছিলেন, এই কথা স্পষ্ট হয়ে গেছে, রাজনীতি ছিল, এখন আছেন। আমরা আপনাদের গঠনতন্ত্রে লেখা আছে এবং যিনি অন্য রাজনৈতিক দলের নেতৃত্ব স্থানীয় হতে পারবেন, তিনি হেফাজতেরও নেতৃস্থানীয় হতে পারবেন, পারেন, এটা হইতে পারে, বাকি আসতে পারেন, কিন্তু এই ফর্মে যখন আসবে তখন রাজনীতি কোনো কথা বলতে পারবেন না। কথা না বললেন, কিন্তু ব্যক্তি তো একই, একটা আদর্শ লালন করেন। অবশ্যই আপনাদের আমি দেখেছি ওনারা কিন্তু যখন বক্তৃতা দেন, মানে আল্লাহর পক্ষে সবসময় কথাবার্তা বলেন এবং ইসলামিক আইন বিধি নিয়ম অনুযায়ী বলেন, ঠিক আছে। কিন্তু আপনারা যে এখন, মানে আমি অন্তত এটুকু বলতে পারি, যেহেতু আপনি একজন অর্গানাইজিং সেক্রেটারি, আপনি হেফাজত ইসলামের, তো সেই ক্ষেত্রে আপনার মুখ থেকে যখন হাজারো বা লক্ষ লক্ষ মানুষ এটা হয়তো দেখবেন, তারা কনফার্ম হবেন যে আসলে এটা একটি অরাজনৈতিক সংগঠন। কিন্তু আমি স্টিল নাও আপনার সাথে বসার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমি জানতাম যে এটি একটি রাজনৈতিক সংগঠন, এবং নিশ্চয় আপনার রেজিস্ট্রেশন করা আছে। জি, তাহলে তো এটা আমি ধরেই নেব যে রীতিমতো অরাজনৈতিক এবং সংগঠন এভাবে অরাজনৈতিক এবং রুহানি সংগঠন। এবং গতকাল আমি সিলেটে ছিলাম, ভাইজান আমরা ফোন করতে, যখন আমি প্রোগ্রামে ছিলাম, তখন আমরা ওই কথাই বলে আসছি, ওই যে সময় বলে আসছি, রুহানি সংগঠন এবং নিষ্ঠার সাথে কাজ করবে, ধর্মের সাথে কাজ করবে, দেশের স্বার্থে কাজ করবে। আমরা শুধু ধর্ম প্লাস দেশ আনি, ধর্ম প্লাস দেশ। এবং হেফাজত ইসলাম শুধু আমাদের শুধু ইসলামী দলগুলোর সাথে অভিভাবক না, সারা দেশের অভিভাবক হিসেবে কাজ করবে, সবার স্বার্থে এবং দেশের স্বার্থে কাজ করবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্য থাকবে দেশ এবং সবার আগে, বাকি রাজনৈতিক আমাদের অধীন ফোরাম আলোচনা সিদ্ধান্ত সাংবাদিকদের সাথে স্পষ্ট করা হয়েছে। আর বাকি ব্যক্তিগত দলগুলো তার দলীয় ব্যানারে সে কথা বলবে। এবং আমরা এই কথা বলেছি যে আপনার পরিচয় দিয়ে রাজনীতি ভোটের কথা বলবেন তখন আপনারা নিজ দলীয় পরিচয় দিয়ে কি করে কথা বলেন। আচ্ছা, তাহলে এই মানুষের যে বিভ্রান্তিটা, তিনি আজকে মনে করছিলেন যে আসলে একটু কথা বলতে চাই, উনি যেটা বললেন এই ফাঁকে একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে উনি যখনই একটা কোনো আন্দোলন সংগ্রামে যখন ওনারা নামছেন, ওনারা তো কোনো না কোনো কাউকে সাপোর্ট দিয়ে নামতেছেন। তাহলে সেটা কি তো সেই রাজনৈতিক একটা সংগঠনের সঙ্গে যখন ওনারা অ্যাড হচ্ছেন, তখন কি এটা একটা রাজনৈতিক সংগঠনের সঙ্গে অ্যাড হওয়া মানে উনি তো রাজনীতিতে জড়িয়ে গেলেন। সেই ক্ষেত্রে আপনাদের ব্যক্তি আলাদা সংগঠন, তোমরা কিন্তু এক জিনিস নয়। আমি একজন ব্যক্তি, আমার একটা পরিবার আছে, পরিবার যখন আমি একজন লোক, ভাইজানও কথাটা স্পষ্ট করেছেন যে আপনার ব্যক্তি তো একজনই। আমি যখন পরিবারে থাকবো তখন পরিবারে কথাবার্তা বলি, আমি যখন মুসলিম ইমাম হচ্ছে ইমাম হিসাবে সবাই কথা বলছি, কিন্তু ফোরাম ব্যক্তি একজন ঠিক আছে, কিন্তু কথাগুলোর ধরন ভিন্ন, আচরণ থাকে ভিন্ন রকম। তো ঠিক যখন রাজনীতি অঙ্গনে যাবেন, তো ওনার ওই ব্যানার নিয়ে উনি কথা বলবেন, কিন্তু হেফাজত যখন আসবেন ওখানে কোনো রাজনৈতিক কথাবার্তা, দলীয় কথা এগুলো না। বরং যদি কাউকে দেখে থাকেন, যদি কোনো দলের সাথে নিগোশিয়েশন করতেছে বা চলতেছে কিছু করতেছে, এটা তার দলীয় কথা, এটা হেফাজতের কথা নয়। আচ্ছা, এটা হেফাজতের কথা নয়। জি জি, আপনারা, আমি জানি যে আপনারা দুজনই গত দীর্ঘ সময়ে একটি খুব খারাপ অবস্থানের মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হচ্ছে। আপনাদের দুজনের নামে একাধিক মামলা ছিল, জেলখানা যেতে হচ্ছে। আমি জামালউদ্দিন নাসিরকে দিয়ে জানতে চাই এই বিষয়ে। আসলে
আপনার বিরুদ্ধে আসলে যে অভিযোগগুলো ছিল বা আপনি আপনার কর্মকাণ্ড কার্যক্রমগুলো যেটা আপনি অংশ নিতে পারেননি, এইগুলোকে আমাদেরকে বলবেন। হ্যাঁ প্লিজ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমিও চাচ্ছিলাম যে আপনি আমাকে এই ধরনের একটা প্রশ্ন করেন, কারণ আমার কিছু না বলা কথাগুলো আমি এখন বলতে পারবো। ফার্স্ট অফ অল, আমি একটা স্বাধীন দেশের নাগরিক। যদি বাংলাদেশ স্বাধীন আমরা বলেই থাকি যে এটা স্বাধীন দেশ, যদি 70-71 যদি এটা স্বাধীন হয়েই থাকে, তাহলে তো স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি। ফার্স্ট অফ অল, আমার তো বাকসত্তা, মানে ব্যক্তি স্বাধীনতা থাকতেই হবে, তাই না? আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমার কথা বলার অধিকার আছে। তাহলে আমি যদি একজন সঙ্গীত শিল্পী হিসাবে আমি কোনো দলের মতাদর্শে বিশ্বাসী হয়ে বা সেই দলের সাথে আমি কাজকর্ম করে যেতেই পারি, এটা আমার ব্যক্তিগত অভিরুচি, সবারই স্বাধীন। সঠিক। তাহলে কেন আমাকে তাহলে 16টা বছর গেল বনবাসে থাকার মতোই সেই অবস্থাটা কেন হলো, সেটার পয়েন্টে আমি আসছি। এবার আমরা তো 3বার ক্ষমতায় ছিলাম, খালেদা 3বার প্রধানমন্ত্রী ছিলেন না, তাহলে আমরাও তো দেশে শাসন করছি। আমরা তো কোনোদিন ইতিহাস কথা বলে, আপনি খবর নেন, দেখেন, যদি কেউ একটা দেখাতে পারে যে এই 3বার ক্ষমতা থাকাকালীন অবস্থায় বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের কোনো শিল্পীকে এইভাবে নির্যাতন বা নিপীড়ন তাদের উপর চালানো হয়েছে কিনা, যদি কোনো নজিরকে দেখাতে পারে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। কিন্তু আমি নাসির, আমার এই দীর্ঘ 16 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আমি 93-তে বিটিভিতে ইনভেস্টেড হই, এবং একটি না, তিনটি জায়গায়, পল্লীগীতিতে, ফোকে, আধুনিক গানে এবং ব্যান্ড। আমার জীবনে স্টার্টিংটা ছিল ইপস ব্যান্ড দিয়ে। আমি 3টা জায়গায় আমি ইনভেস্টেড। আমি গত 2009 সাল থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত টেলিভিশনে একটি গান গাওয়া তো দূরে থাক, টেলিভিশনের সিঁড়িতে পা রাখতে পারিনি। তা আমার প্রতি শুধু আমি এইরকম নয়, আমার মতো যারা বিএনপি পন্থী শিল্পীরা ছিলেন, তারা সবাই ঠিক এই সাফারটা হয়েছেন। আমার প্রশ্ন একটা জায়গা, আমি নয় শুধু, আমার তো মনে হয় না যে আমাদের বিএনপির, জানি না কেউ গিয়েছে কিনা, আমি আমারটাই বলি। আমি বাংলাদেশে কোনো শেখ হাসিনা বলেন, আপনার এরশাদ বলেন, হ্যাঁ, স্বৈরাচারীর খাতায় তো দুজনেরই নাম আছে। তো কারো স্বৈরাচারী জেনেও তো আমি কখনো তাদের এগেনিস্টে, একজন রাষ্ট্রপ্রধান হয়ে আমি একজন সঙ্গীত শিল্পী হিসেবে একজন রাষ্ট্রপ্রধানকে তো আমি কটূক্তি করে কোনো গান বা কথা বলতে পারি না, এটা শোভা পায় না। আমি একজন শিল্পী, আমি সারা বাংলাদেশের। তাহলে আমি কেন এই জায়গা থেকে আমি যে কিছুই করলাম না, আমি কেন নির্যাতিত নিপীড়িত, 16টি বছর আমাকে ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আমাকে আমার দর্শকরা আমাকে মিস করেছে, আমিও তাদেরকে মিস করেছি। অথচ ওয়ারাজ 5ই আগস্ট যখন আপনার গণ অভ্যুত্থানের পরে যে নতুন পট পরিবর্তন হলো, বিটিভিতে আমাকে ডাকলেও, গান গাইতে ডাকলেন ওনারা, গান গাইতে গেলাম। একটি জনপ্রিয় গান প্রথম শুরু করলাম। কেন করলাম? যে 16 বছরের আমি সেই নাসির, আমাকে যারা দেখেননি দেখেন, গানটি গিয়েছিলাম। 5-6 দিনে আল্লাহর রহমতে আপনাদের প্রায় 5 মিলিয়ন, বিলো 5 মিলিয়ন, 4 মিলিয়ন ক্রস করে। তো 45-40 লক্ষ লোক দেখলো আমার 5-7 দিনে। তাই সেগুলি কমেন্টগুলি আমি পড়েছিলাম। বাংলাদেশ টেলিভিশন আমার গানটা আপলোড দিয়েছে, আমি কমেন্টগুলি পড়েছিলাম। তার ম্যাক্সিমাম ছিল অবশেষে 16 বছর পরে নাসির ভাইকে বিটিভি ডাকলো, অবশেষে নাসির ভাইকে দেখতে পেলাম, এতদিন নাসির ভাই কোথায় ছিলেন, শুধু এই প্রশ্নগুলিই ছিল ওখানে। তা আমি যখনই এখন বিটিভিতে কোনো প্রোগ্রাম করতে যাই, কোনো আলোচনা বা আমার লাইভ প্রোগ্রামগুলিতে, আমি কিন্তু সব বলি যে আমার কিন্তু লাইফ থেকে এভাবে চলে গেছে। তার মানে এই নয় আমি হারিয়ে গেছি, আমি ফিরে এসেছি আপনাদের মাঝে, আমি ছিলাম, আমি আসি, আমি থাকবো। বাট স্বৈরাচারের পতন হয়েছে, আমাদের বুক ভরে নিঃশ্বাস ফেলার সুযোগটা হয়েছে। এ পর্যায়ে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন হেফাজত ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ এবং জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন নাসির। বিরতিতে যাবার আগে আমরা
জামালউদ্দিন নাসিরের বক্তব্য শুনছিলাম। এবার আমি বশির ভাইয়ের কাছে আসতে চাই। বশির ভাই, এবার বেশ কিছু বিষয় আমার জানবার আছে হেফাজত ইসলাম সম্পর্কে। হেফাজত ইসলাম আসলে কত সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে? আসলে হেফাজত ইসলাম বাংলাদেশ এটা 19 জানুয়ারি 2010 থেকেই এটা প্রতিষ্ঠা হয় এবং আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই তিনি চট্টগ্রাম ভিত্তিকই এটা সংগঠনটাকেই প্রথম রাখেন। আপনি কি শুরু থেকেই? না, তখন ওই সময় তো এটা তো আঞ্চলিক একটা সংগঠন ছিল। হেফাজত ইসলাম বাংলাদেশ ছিল না তখন। হেফাজত ইসলাম একটা সংগঠন ছিল আঞ্চলিক, চট্টগ্রামে এলাকায় ছিলেন। কিন্তু 13 সালে গণজাগরণ মঞ্চ যখন তৈরি হলো, এখান থেকে ব্লগাররা বিভিন্ন কথাবার্তা বলে ইসলাম বিদ্বেষী কথাবার্তা প্রচার করতেছিল। তো যখন টুপি ধারি নিয়ে চলাটা মুশকিল হয়ে গেছিল এবং ইসলামকে কটাক্ষ করে সরাসরি কথা বলা হইতেছিল, তো তখন ভয়াবহ পরিস্থিতির ভিতরে আল্লামা শফি সাহেব সবাইকে ডাকলেন। ডাকার পরে তখন ওই হেফাজত ইসলাম যেটা 2010 সালে 19 জানুয়ারি এটা প্রতিষ্ঠা করেছিলেন, ওই নামটাকেই সবাই গ্রহণ করে এটাকেই ব্যাপক বিস্তৃত হয়েছে 13 সাল থেকে। জি। তো 13 সাল যখন বিস্তৃত হয় তখন জনাব বাবুর সাহেব হুজুরে ছিলেন তখন এই মহাসচিব। তিনি আসার পরেই উনি ঢাকা শহর বসছেন। আমি তখন ঢাকার বাইরে ছিলাম। তখন আমার বর্তমানে মাদিনগর মাদ্রাসার একটা বৈঠক ছিল। আমাকে প্রথম 13 সালেই সিদ্ধিরগঞ্জের আহ্বায়ক হিসেবে ঘোষণা করে যান। এই তখন থেকে এই সরাসরিভাবে আমি হেফাজতের সাথে জড়িত। জি। হেফাজতের আমির কিভাবে নির্বাচিত হন? হেফাজতের আমির নির্বাচিত হন আল্লামা আহমদ শফি সাহেব তো সর্বজন স্বীকৃতভাবে কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত। সবাই সবাই শ্রদ্ধা ব্যক্তিত্ব হিসেবে আসছেন এবং প্রতিষ্ঠাতা হিসাবে উনি সব আমির ছিলেন। পরবর্তীকালে আমিরগুলা কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয়েছে। জি। বর্তমান যিনি আছেন মহিবুল্লাহ, এটাও মোশাররফ কাউন্সিলের হেফাজতের যারা নীতি নির্ধারক ওনাদের বসেই নীতি নির্ধারক ভাবে। উনি আর কতদিন আছেন? ওনার মেয়াদটা কতদিন? ওনার মেয়াদটা কতদিন আমাদের এটা আসলে মেয়াদটা আমার নীতিগতভাবে এখন সামনে 5 বছর 3 বছরের কোনো মেয়াদ নাই। যত পর্যন্ত কাউন্সিলররা ভালো মনে করেন ততদিন রাখবেন, এটাই হলো স্বাভাবিক কথা। এখন এই পর্যায়ে এখন আমরা আছি। জি। আর একটি বড় ধরনের একটি আলোচনা আপনাদের বিরুদ্ধে সবসময় বলা হয় যে আপনারা শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছেন হেফাজত ইসলামের পক্ষ থেকে। এই বিষয়ে আসলে এই বক্তব্যটা কি? আসলে হেফাজত ইসলাম ওই দিন শুকরানা মাহফিলে আমিও ছিলাম, কাছাকাছি ছিলাম। এটা আসলে দলীয়ভাবে দেওয়া হয়নি, বরং মাওলানা মুফতিউল আমিন সাহেব গহডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার বাড়িতে গোপালগঞ্জে আগে থেকেই ওনাকে শেখ হাসিনা ওনার পর পাশাপাশি ওনারা এলাকায় ভিত্তিতে পাশাপাশি ওনাদের অবস্থান। তো আগের থেকে ওনার চিন পরিচয় আছে এবং পরিচিতি ছিল বা হেলো হয়তো ওনাদের সাথে। তো ওই দিন যেন ওনার স্বীকৃতি দিচ্ছেন, তো উনি ওনার থেকেই কথাটা বলে বলছেন। ওই দিন সবার সামনে তার রাষ্ট্রপ্রধানকে একটা কথা বলে ফেলছে, এই সময় তার বাধা দিয়ে রাখা যায় না। পরবর্তীকালে কিন্তু এই কথাটা নিয়ে আমাদের ফোরামের ভিতরে অনেক ক্ষোভ প্রকাশ হয়েছে এবং সাথে সাথেই এগুলো প্রতিবাদ আমাদের পরবর্তী বৈঠকে প্রতিবাদ হয়েছে যে কেন হইলো, কেন বলা হলো, কার কথা বলা হলো, এগুলো প্রতিবাদ ভিতরে সাংগঠনিকভাবে বা হেফাজত ইসলামের পক্ষ থেকে ধরনের কোনো সাংগঠনিক বলার প্রশ্নই আসেনি। বরং এটি আপনারা বলতে চাচ্ছেন একজন ব্যক্তি কথা বলে বলছেন মজলিসের ভিতরে। তখন ওই প্রাইম মিনিস্টার বসা, এখানে রাষ্ট্রীয় প্রোগ্রাম চলতে ওনাকে বাধা দিয়ে রাখা যায় না। কিন্তু পরবর্তীকালে ওনাকে প্রতিবাদ জানানো হয়েছে এবং সবার পক্ষে খুব প্রকাশ করেছে, প্রতিবাদ জানানো হয়েছে কেন হইল। আরেকটি বিষয় হেফাজত সম্পর্কে বলা হয় যে শেখ হাসিনার সময় শেখ হাসিনার সরকারের কাছ থেকে বেশ কিছু সুবিধা হেফাজত নিয়েছে। এই ধরনের অভিযোগের আসলে সুবিধা কোনো ব্যক্তি আসলে রাষ্ট্র বিশেষ করে জায়গা জমির ব্যাপারে বোধহয় কিছু মনে হয় আপনার মনে হয় হাটাজারির কথা নিজের ব্যাপারটা বলতে চাচ্ছেন। আসলে কথাটা এরকম না। আমি যখন চট্টগ্রাম 5 মের পরে সরকারের সাথে অনেক দূরত্ব ছিল, অনেক দূরত্ব ছিল, তখন হেফাজত ইসলামকে এটাকে কাছে আনার জন্য সরকার অনেক কৌশল অবলম্বন করেছেন। তো আমার কাছেও কিছু স্বাভাবিকভাবে কিছু আসছেন, কিন্তু ওরা কোনো আমাদের সুযোগ পান নাই। তো সরকার তো সেই রাষ্ট্র থাকার জন্য উনি সাপ যেমন নাকি সাপ কি করে, সাপ একটা মানুষকে নিজের সেভের জন্য একজনকে আঘাত করে। আসলে তো আমার বাঁচি সাপটা চলে যাক, আমি চলে যাই, কিন্তু সাপ ফাট ফুট করে ওঠে। কেন ওঠে? নিজের সেভের জন্য।
তো শেখ হাসিনাও আমাদেরকে ডিপেন্ড করছে কত সেভ করার জন্য, আমাকে নিজের আত্মরক্ষার জন্য আমাদেরকে এই ধরপাকড় করছে, মামলা দিয়েছে, এই করছে, সে করছে। কিন্তু যখন এই কৌশল করছে, সাথে সাথে ওই পলিসি এটাও ছিল, যদি কোনোভাবে আমি বড় হাটাতে মাসে অনুদান দিই তো এ তো হয়তো আমার ফায়দা হইতে পারে। এটা হাটাতে মাসের সাথে এক রাষ্ট্র যদি দেয় লিজ, এটা সরকারি জায়গা লিজ আনতে পারে, এটা কোনো মালিকানা জিনিস না, আবার লিজ বাতিল করতে পারে। শেখ হাসিনার পলিসি ছিল যে এটা দিয়ে ঠান্ডা করা যাবে। তাহলে আমি এটা দিয়ে ঠান্ডা হয়ে গেলাম, এই বিষয়টা কি এরকম? ঠান্ডা হলে তো আর সামনে গেলাম, যদি ঠান্ডা হয়ে যেত তাহলে তার পরবর্তীকালে আর এইগুলা 21 সালের এই আন্দোলন আসতো না। যদি জাহাজ ঠান্ডা হয়ে যেত তাহলে তার মেনে গেলে, যদি কমিশন দিত অথবা ঠান্ডা হয়ে যেত তো 21 সালের তো এত বড় আন্দোলন আসতো না, আমরা ধরপাকড় হইতাম না। এটা বুঝতেছেনি তো, এটা তো আসলে দলীয়ভাবে কিছু না। সরকার যে অনুদান দিয়ে থাকে, হাটাতে মাসে পেয়ে থাকে, এটা সরকারি রুলস হিসাবে নিচে, আবার আবার পরবর্তী সরকার আবার লিজ বাতিল করতে পারে, আবার রাখতেও পারে। এটা সরকারি লিজের জায়গা, তার মালিক হয়ে যায়। জি, আমি এই পর্যায়ে আবার জামালউদ্দিন নাসিরের কাছে আসতে চাই। একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে আসলে বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট বা পরিস্থিতি, সেটি আপনি বলছিলেন, আমার শোয়ের আগে বেশ কিছু কথা বলছেন, সেটা আসলে আপনি কেমন ভাবে দেখছেন সেই পরিস্থিতি বা পরিবেশ? দেখেন, আমাদের এই দীর্ঘ 16 বছর আগে ছিল সত্যিকার অর্থেই সাংস্কৃতিক পরিবেশটা ছিল একদম যেটা থাকার, যেটা হবার কথা, যে স্বাধীন বাংলাদেশে একটা যে সাংস্কৃতিক অঙ্গনে যে সুন্দর সাবলীল পরিবেশ থাকার কথা ছিল, সেটা গত 16 বছর আগেই ছিল। এই 16 বছর কিন্তু এটা হারিয়ে গেছে। তো এখন সেটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদেরকে একযোগে কাজ করতে হবে এবং মানুষের মনে আবার নতুন করে মানে অ্যাটলিস্ট সেই বিশ্বাস স্থাপনটা করতে হবে যে না, আবার সেই এনভায়রনমেন্টটা আমরা ফিরিয়ে এনেছি। এবার আপনাকে এই ফাঁকে দিয়ে একটা কথা বলতে চাই। দেখুন, খেয়াল করে দেখবেন যে আজকে এই সেলিব্রিটি মানুষরা কিন্তু 5 আগস্টের পরে দেখবেন রাস্তাঘাটে কিন্তু মার খাইছে, কোর্টে ডিম, জানেন তো। তো আমার কলিগ, আমরা একসাথে গান করেছি, তো কলিগই বলতে হবে, মমতাজকে কিন্তু ডাইরেক্ট একদম কোর্টের মধ্যে আপনারা দেখেছেন যে তারা পচা ডিম মারতেছে। তো মানুষের কতটা ক্ষোভ থাকলে যে ডিম নিয়ে সে কোর্টের মধ্যে বসে আছে, কখন সে আসবে তাকে মারবে। তো আপনাকে এটা বুঝতে হবে, কারণ কি জানেন, উনি সংসদে বসে যখন জিয়াউর রহমান সম্বন্ধে, খালেদা সম্বন্ধে বিকৃত ধরনের কথাবার্তা বলেছেন, তা আমি তো মনে করি যে একজন সঙ্গীত শিল্পী হিসেবে আমার অবস্থান থেকে আমি বলবো, আই ডোন্ট হ্যাভ দ্যাট রাইট, আমার বলার কোনো অধিকারই নাই, লাইক এনি কাইন্ডস অফ কি বলে একটা সরকার প্রধানকে নিয়ে এইসব কটূক্তি করা ঠিক নয়। উনি সাময়িক শেখ হাসিনার তরফ থেকে বাহাবা পাওয়ার জন্য তার কাছ থেকে মানে তার সঙ্গে চাটুকারিতা করা হয়েছে, আর কিচ্ছু না। আজকের ওই চাটুকারিতার জন্য তার লাইফটা কোথায় চলে গেল। ওয়ারাজ আওয়ামী লীগ কিন্তু অনেক শিল্পী এখনো কিন্তু বহল তবিয়তে গান টান করছেন, তাদেরকে কি আমরা না, কেউই বলবে না। কিন্তু ইন্টারিম সরকার তাকে কিন্তু অ্যারেস্ট করেছে, কারণ এটা ছিল সত্যিকার অর্থে একদম আইন লঙ্ঘন। আর একজন নাটকের শিল্পী সম্ভবত সিদ্দিক, তাকে রাস্তাঘাটে বেরিয়ে উঠতে মারতে মারতে জামা কাপড় ছিঁড়ে ধরে গেছে, সে তারেক রহমান সম্বন্ধে উল্টাপাল্টা। আমার কথা হলো, আমি একজন সঙ্গীত শিল্পী হিসেবে আমার প্রথম দায়িত্ব হচ্ছে আমি মানুষের ভালোবাসার দোরগোড়ায় যাব, মানুষের মনে আসলে ঠাঁই নেব। আমার তো এগুলি করার দরকার নেই। আমার এই সামান্য চাটুকারিতা করতে গিয়ে আমার লাইফটা হেল্প করে তো লাভ নেই। তো আমার কথা হচ্ছে যে এই জায়গাটা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সেটি ঠিক আছে আপনার বক্তব্য। আরেকটি বিষয় আপনি বলছিলেন যেটি আমাকে, যে শিল্পীরা যেখানে সেখানে হেনস্থার শিকার হন, তারা নিরাপদ বোধ করেন না, বিভিন্ন জায়গায় অনেক জায়গায় প্রোগ্রাম বাতিল করা হয়, সেই বিষয়গুলো আপনি বলছিলেন আমাকে। হ্যাঁ, আমি সেটা হচ্ছে যে আমি তাহলে একটা বলতে চাই, যেমন বিটিভিটা তো আমি টেলিভিশন কথা বলে ফেলেছি, আরেকটা কথা বলি। আমি একজন সঙ্গীত শিল্পী হিসাবে আমাকে কন্ট্রাক্ট করা হলো ক্যান্টনমেন্টে একটা প্রোগ্রামের জন্য। তো আমি কিন্তু কনফার্ম, আমাকে বললো ইয়েস ইউ আর ডান। তা আমি সঙ্গে সঙ্গে আমার সাউন্ড সিস্টেম, মিউজিশিয়ানস, এভরিথিংস আমি সব ফোনে ডান করলাম যে আমার অমুক তারিখে প্রোগ্রামটা আছে। প্রোগ্রামের 2 দিন আগে আমাকে ক্যান্টনমেন্ট থেকে ফোন করে বললেন, জনৈক অফিসার বললেন যে নাসির ভাই, সরি টু সে দ্যাট আমরা আপনাকে তো এখানে আনতে পারছি না। ব্রাদার, হোয়াট দ্য রিজন বিহাইন্ড প্লিজ? বলছে যে সেটা না নাই বলি আপনি ব্ল্যাক লিস্টেড। তখন আমি বুঝেই নিলাম যে যেহেতু আমি কেন্দ্রীয় নেতা, আমাকে নিশ্চয়ই ওই কাতারেই তারা নিশ্চয়ই খবর নিছে যে নাসির সাহেব হচ্ছেন গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সামাজিক সাংস্কৃতিক সংস্থার একজন জয়েন্ট কনভেনার, একজন নেতা, বড় নেতা।
এই কারণেই আমাকে কিন্তু প্রোগ্রামটাকে বঞ্চিত করলো, বিদেশের শোগুলি ক্যান্সেল হলো। তো এই যে বৈষম্যহীনতা কেন হবে? একটা শিল্পী তো আমরা তো কিছুই চাইনি, ফিরিয়ে দিক, আমার 16টি বছর ফিরিয়ে দেন। জি, প্রশ্ন রেখেছেন 16টি বছর ফিরিয়ে দেন। আমি আবার বশির ভাইয়ের কাছে আসতে চাই। বশির ভাই, আমি ধর্মীয় বেশ কিছু বিষয়ে আসলে মানুষের প্রশ্ন আছে যে হেফাজত আসলে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন পদ্ধতি দেখতে চায়, কিভাবে আসলে বাংলাদেশ চলবে বলে হেফাজত মনে করে? আমরা শুনি যে শরিয়া আইনের কথা শুনি, শরিয়া আইনের সঙ্গে কি আসলে অনেক কিছুই বা আমরা যেগুলো এখন হচ্ছে সেগুলো কি সাংঘর্ষিক কি না? আপনার প্রশ্নটা অবশ্যই যুক্তিযুক্তের প্রশ্ন। আমি এই প্রশ্নের জবাব দেওয়ার আগের একটা বিষয়ের ইতি জানতে চাই। হাটাজারি মাদ্রাসার বিষয়টা। হাটাজারি মাদ্রাসা হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় প্রাচীন মাদ্রাসা, এটাকে উম্মুল মাদ্রাস বলা হয়। আর মাদ্রাসা হিসেবে তো এই ভার্সিটিগুলো যেমন সরকারের অনুদানে চলে, বা সরকারি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় তো তৎকালে এটা বরাদ্দ দেওয়া হয়েছে, সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। তো হাটাজারি মাদ্রাসা বিশাল মাদ্রাসা হিসেবে যে ছাত্র জায়গা সংকুলন হয় না বিধায় মাদ্রাসা পক্ষ থেকে তো জায়গার বিস্তৃত হওয়ার প্রয়োজন ছিল এবং দরখাস্তও করা হয়েছে বিধায় তৎকালে হতো এটা বরাদ্দ দেওয়া হয়েছে আর কি। এবং দেওয়াটাই যুক্তিযুক্ত, যেহেতু আমার তো রাষ্ট্রেরই একটা অংশ, আর মাদ্রাসা তো রাষ্ট্রের বাইরে না। তো রাষ্ট্রের জায়গায় রাষ্ট্র ধর্মীয় প্রতিষ্ঠান দিয়েছে, এটা মানে এটাকে ধরে রাজনৈতিক ইস্যু বলেও এই হিসাবে ধরলেও পারা যায়, যেটা তা প্রতিষ্ঠান দেশের সবারই, সব প্রতিষ্ঠান সরকার সবারই, যখন যে সরকারি এটা প্রতিষ্ঠান, এটা ইতিরে করলাম। বাকি রইল এখন হেফাজত ইসলামের যে বিষয়টা আপনি বলতেছেন, ধর্মীয় বর্তমান যে রাষ্ট্র কাঠামো চলতেছে, ব্রিটিশ যখন এই দেশে আসার পরে তখন রাষ্ট্রীয় যে কাঠামো আর ধর্মীয় ভিত্তিতে চলতো, এগুলো সব পরিবর্তন করে লর্ড ম্যাকলে নামে একজন আইন প্রণেতা ছিলেন। ওই আইন প্রণেতা যে আইন করে গেছেন, সেই আইনগুলো বলবৎ আছে এবং এগুলোভাবেই চলতেছে। তো বাংলাদেশের সংবিধান বলেন অথবা রাষ্ট্রীয় কাঠামো আইন বলেন, এগুলো সব জায়গায় জায়গায় বহাল আছে। তো বর্তমান রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামী ধারা, ইসলামী দলগুলোও যায়, তারপরে যে 100 ইসলামী ধারা চালাতে পারেন, সেটা অসম্ভব। কারণ আইন তো হলো লর্ড ম্যাকলের আইন, ওই আইনগুলো থাকা অবস্থাতে আপনি ইসলামের পুরোপুরি তোমাকে একটা কাজ হইতে পারে। আগে ইসলামের বিরুদ্ধে 100টা ছিল, এখন 10টা কম, 20টা কম, 25টা কম বা 30টা মানে ইসলাম বিরোধীরা অনেকটা কমে আসবে, পুরোপুরি ইসলাম চালাতে পারে। ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যায়, তাদেরকে হেফাজত ইসলামের পরামর্শ কি? বা আমরা জানি যে ধর্মীয় ক্ষেত্রে আপনি গান বাজনার কথা বলতে পারি, চলচ্চিত্রের কথা বলতে পারি, চারুকলা, যেসব আমরা হেফাজত ইসলাম, আমরা বিষয়গুলো কি চলবে না বন্ধ হয়ে যাবে? আমরা এতটুকু বলবো যে হেফাজত ইসলাম শুধু ইসলামী দলগুলোর অভিভাবক নয়, হেফাজত ইসলাম বিএনপি জামাত সহ সবারই, জাতীয় সবারই অভিভাবক। এমনকি আমরা আওয়ামী লীগের সবারই অভিভাবক, বাংলাদেশের সবারই আমরা অভিভাবক হিসেবে কাজ করতে চাই। আমরা সবাইকে আহ্বান জানাই ইনসাফ, ন্যায় নীতি, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা। হ্যাঁ, ধর্মীয় অনুভূতি হিসেবে আমরা বলবো, ধর্মীয় অনুভূতি আপনারা যেটুকু সম্ভব হয় এতটুকু, যেহেতু রাষ্ট্রের সম্ভব, অনেক কিছু বিষয় আছে সরকার করতে পারবে না, কারণ আন্তর্জাতিক জাতিসংঘের কিছু বিষয় তো, বিষয়গুলো তো সামনে আছে। তো আমরা এতটুকু বলছি, লাই মালা ইত্র কুকুল্ল, আরবিতে বলা হয় মালা ইদ্রা কুকুল্লু লাইত্র কুকুল্ল। আমি পুরো পারলাম না, তাহলে সব ছেড়ে দেবো এমন বিষয় না, যতটুকু সম্ভব ততটুকু তো করা যেতে পারে, এটুকু আমরা আহ্বান জানাই। সেক্ষেত্রে কি যে সাংস্কৃতিক চর্চাগুলো আছে, সেই চর্চাগুলো কি আমরা ইসলামী, আমি ধর্মীয় দাদা হিসাবে, যদি এটা তো আর ইসলামী রাষ্ট্র হয়ে যায়নি, তো তারপরেও আমরা বলবো ধর্মীয় এই যে সাংস্কৃতিক অঙ্গনগুলোকে যথাসাধ্য যাতে অন্য ইসলামের সাংঘর্ষিক যে জায়গাগুলো থাকে সেগুলোতে যাতে কমায় আনা হয়, এই দুটো আবদ্ধ রাখবো আমরা অবশ্যই। এটা পুরো দিন, এটা একদিনে তো এটা শেষ করা যাবে না, আর একদিন মানুষের ফেরস্ত হয়ে যাবে না। জামায়াত ইসলামী সম্পর্কে হেফাজতের অবস্থান আমরা জেনেছি কয়েকদিন আগেই, মহিবুল্লাহ সাহেব উনি বলেছেন। আমরা আসলে জামাত ইসলামেরও আমরা হেফাজতে আমরা অভিভাবক হিসেবে মনে করি। বাকি জামাতের যে প্রতিষ্ঠাতা আবুল আল্লাহ নদীর সাহেব, ওনার কিছু লেখা মনে আছে, যেটা আহলে সুন্নাত জামাতের আকীদা এবং তার বিশ্বাসের আঘাত হয়। তো ওইগুলোকে পরিহারের জন্য আমরা আগেও আহ্বান জানিয়েছিলাম, আজকে আপনার মাধ্যমেও আমরা আহ্বান জানাই জামাত ইসলামের যারা আছেন, যে এইগুলো যদি আপনারা সংশোধন করেন, তাহলে ওনার সাথে আমরা এক হয়ে কাজ করতে কোনো বাধা নেই। বাকি অন্য কাজ করি, আমরা করি,
কিন্তু এটা হলো আদর্শগত এক হওয়া, এটা হলো রাষ্ট্রের জন্য এক হওয়া। রাষ্ট্র কাজ করছি যে আমাদের যখন হেফাজত মামলা যখন হয়েছে তখন তো সরকার, আওয়ামী লীগ সরকার তো আমাদেরকে যখন মামলা দিয়েছে, জমাতকেও মামলা দিয়েছে, বিএনপি ভাইরা তো মামলা খাইছে, সবাইকে, মানে তো সরকার তো ওই সময় সবাইকে মামলা দিচ্ছেন। তো এই জন্য আমরা যে কাঁধে কাঁধ মিলে কাজ করছি, আমরা চাই যেই দূরত্বের জায়গাগুলো আছে কিন্তু বসে যেগুলো যাতে কমানোর জন্য আমরা আহ্বান জানাই। সেক্ষেত্রে জামায়াত ইসলামের অবস্থান কি আপনাদের কাছে কখনো বলেছে যে আমরা, আপনার যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বান থেকে তারা কি আসলে বলেছেন যে আমরা আসলে? না, আহ্বান তারা বলে নাই। আমি যাদের সাথে কথা বলছি তারা বলছে যে আমরা বসি, আমরা বলবো, পরামর্শ করব এগুলা। আর এখন তো এগুলো সময়, এটা পরবর্তী লম্বা সময় বইয়া তাদের দলীয়ভাবে আলা চলাচলা চলবে, এগুলো করলে ভালো হয় আর কি। আমার দৃষ্টিতে এই দূরত্বগুলো ওনারা পারে কেন্দ্রীয়ভাবে এগুলাকে সলভ করতে পারে। জি, এবার একটু রাজনীতির প্রসঙ্গে জিজ্ঞেস করি আপনাকে। রাজনীতির বাইরে আসলে কেউই না, আপনি যখন বলছিলেন যে আসলে রাজনীতির বাইরে কেউ না, সেক্ষেত্রে আপনার কি মনে হয় সামনে যে রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখছি, নির্বাচন নিয়ে একটি আলোচনা, গণভোট নিয়ে, জুলাই সনদ নিয়ে, সেক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন বিষয়টি? আসলে তো আমরা এখন যে বিষয়টা সামনে আসছে, মানে 16 বছর বা 17 বছরের একটা যে পরিবেশ সৃষ্টি হয়েছে, এই সৃষ্টির ভিতরে আওয়ামী লীগ একদিক আর বাকিরা সবাই একদিক, এইভাবেই আমরা কাজ চলে আসছি। তো যেভাবে জুলাই অভ্যুত্থানে যেমন সবারই সম্পৃক্ত ছিল, যদি নাকি ছাত্র জনতার আমরা ইস্যু করি, কিন্তু এখানে কেউ আমরা বাইরে ছিলাম না, আওয়ামী লীগ ছাড়া বাকি যারা আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগের সহযোগী সবাই আমরা এক কাতারে ছিলাম। তাহলে আমরাও সামনে চাই যে রাজনীতির সামনে যে ভোট বা যেগুলো আছে এগুলো, এই যে সবাই একসাথে বসে পরামর্শ ভিত্তিক সামনে এগিয়ে যাক। এবং ডক্টর ইউনূস সাহেবের মনোভাব আমি এমনই বুঝছি। ওই দিনে জাতীয় সনদ, যে জুলাই সনদের গিয়েছিলাম, তাতে সবাই তো এখানে উপস্থিত ছিলেন, শুধু হয়তো আমাদের একটা দল ছিলেন না। তো বাকি আমার মনে হয় নিজের মানবাভিমান বাদ দিয়ে একসাথে বসেই পরামর্শ করলে মনে হয় সামনে, মানে এটা সহজ হবে। এই অনৈক্য কি ঐক্যের দিকে আসবে, কি মনে হয় আপনার কাছে? অনেকের জন্য শুধু আসলে আমরা শুধু দেয় না, এটা তো দেশি বিদেশি একটা চক্র, তো অনেকে চাইতেছে না আমরা যে এক হয়ে যায়, বাংলাদেশের মানুষ এক হয়ে যাক, এটা কিন্তু আমাদের অনেকের বাইরে রাষ্ট্রের অনেক ভয় বা চাচ্ছে না। দেশে কিছু বিষয় মানুষ আছে তারা চায় না যে এক হয়ে যায়, তো এই শয়তান তো আছেই। কিন্তু যারা এক হচ্ছে না তারা তো বোঝেন যে বিষয়টা, যে আসলে যে পেছনে কেউ না কেউ আছে। শয়তান তো এমন যুক্তি খাড়ায় যে এইটা সঠিক মনে হয়, কিন্তু আমরা মনে করি যে সবাই এক হওয়া উচিত। তার মানে শয়তানের খপ্পরে পড়ে তারা খপ্পরে পড়ছে, দেশি বিদেশি শয়তান, শুধু বাইরে শয়তান বলছি শয়তান আছে, এই শয়তান না, আসল শয়তান তো আছে, দেশি বিদেশি শয়তানও আছে। এটি বসে বসে কলকৌশল ধরে মানুষকে অনেক করতে চায়, কিন্তু আমি মনে করি যে ঐক্য থাকা দরকার। রাষ্ট্র আমরা বিরাট একটা কি আতঙ্ক থেকে, বিরাট একটা সংকট থেকে তাহলে এই যে আপনি বলছিলেন একটি দল, এই একটি দল বা তরুণরা কি আসলে তাদের ঠিক পথে আছেন নাকি? তরুণরা আহ্বান জানায়, তরুণরা তো ওনাদের রক্ত দিয়েছে থেকে আছে, আমাদের তো আছে। বরং জুলাই সনদ, জুলাই যে অভ্যুত্থান হয়েছে, এটা তো শাপলা চত্বরের কেন্দ্র করে, এর ভিত্তি তো ওইটাই, মানুষের জাগরণ তো এটাই হয়েছে। আমাদের আহ্বান জানাই তাদেরকে, মুরব্বীদের কিছু কথাবার্তা শোনা দরকার, যারা রাজনৈতিকভাবে প্রজ্ঞা যাদের আছে, এবং সালিল মুজাররব আল্লাহ তাসলুল হাকিম, বিজ্ঞ যারা, কাজে যারা বিজ্ঞ, তাদেরকে কিছু পরামর্শ নেওয়া দরকার। তরুণ যারা আছেন ওদেরকে বলবো অবশ্যই তোমার মেধা আছে, কিন্তু তাদেরকে আহ্বান জানাবো যে মুরব্বী কিছু এদের কথাবার্তাও শোনা দরকার, পরামর্শ আমি মনে করি। জি, বশির ভাই খুব চমৎকার করে বলছিলেন। আমি শেষ করব নাসির ভাইকে দিয়ে। আপনি একটু সামনের অবস্থা কি দেখছেন? আসলে সামনের অবস্থা যেটা আমি ওনার কথার ক্লু ধরে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে 16টি বছর তো আমরা যে ভোটের অধিকারটা হারিয়ে ফেলেছিলাম, সেটার একটা হাঁটি পাপা করে কিন্তু ওদিকে আমরা এগোচ্ছি, এবং আমরা সবাই চাচ্ছি যে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং আমরা সেই ভোটের অধিকারটা ফিরে পাই এবং যার যার প্রতিনিধিকে আমরা ভোটটা দিব, তাই তো? এখন দেখেন এখানে দুই একটি দল, তারা কিন্তু যে হয় হোক, ওই যে উনি যেটা বললেন দেশি বিদেশি, অবশ্যই দেশি বিদেশি চক্রান্ত মিলিয়েই তো বিষয়টা করছে। তা না হলে এতদিন আপনারা সবাই এক জায়গায় ছিলেন, এখন হঠাৎ করে আপনি পিয়ারে চলে গেলেন, উনি গেলেন জুলাই সনদে, ওয়াই? আচ্ছা, তো ভালো কথা, আপনি সেই জুলাই সনদ যে গেলেন, তা আপনারা এত লাফালাফি করে তো আসল দিনেই তো আপনারা অনুপস্থিত, তাহলে কেন এই নাটকের কোনো দরকার ছিল? তাই সেদিন আপনারা থাকলেন না, এখন উল্টো বলি ওড়াচ্ছেন। আর এদিকে আপনি যেটা বলছেন পিয়ার, এই যে পিয়ার পদ্ধতি আনলেন, এটার বাংলা মিনিংস কি দাঁড়ায়? বাবা ছাড়া সন্তান জন্মদান করা, তাই তো? আপনি জনগণের প্রতিনিধি দাঁড়ান, আপনি ফেল করেছেন, কিন্তু আপনি মসনদে আপনার চেয়ারটা থাকবে। তো এটা তো বাংলার মানুষ তো কখনো এগুলো দেখে অভ্যস্ত নয়। বাংলাদেশের মানুষ কি চায়, যে যেভাবে ম্যানুয়ালি ভোট হয়েছিল সারা জীবন, যেভাবে দিচ্ছে সেই সুষ্ঠু ভোটের অধিকারটা, এবং ডক্টর ইউনূস সাহেব
ইতিমতো ডিক্লেয়ার দিয়েছেন এবং যেভাবেই হোক এই নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই। তাহলে কেন এই দেশি বিদেশি চক্রান্ত পরে আমরা যে উনি যে বললেন যে আমাদের একত্রিত হয়ে থাকতে হবে, এই একচ্ছত্র জিনিসটা ভেঙে ফেলার যে চক্রান্ত চলছে, তাহলে ওনারা কেন বুঝছেন না? এটা ওনারা কেন বুঝতেছেন না? আপনি এই দেশের নাগরিক হয়তো আপনার বুঝতে হবে যে আমাদেরকে নিয়ে চক্রান্ত করা হচ্ছে, আমাদেরকে ভেঙে ফেলা হচ্ছে। তাহলে এই ভাঙাভাঙির ভিতরে আপনি গেলেন কেন? তাহলে এই 16 বছর একত্রতা একসাথে কেন ছিলেন সেটা বলেন, তার উত্তর থেকে কে দেবে? জি, সেটি আসলে প্রশ্নবোধক। আমি শেষ করব সব একই সংক্ষেপে। ইসলামপন্থীদের উত্থান কিভাবে দেখছেন রশিদ ভাই? ইসলাম মানুষ তো এখন আমরা যা দেখছি যাই না, কিয়ামত তো ঘনে আসবে, ঘনে আসবেই, কিন্তু এই মুহূর্তে তো আমরা দেখছি বাংলাদেশে ইসলামের একটা উত্থান। মানুষ ইসলামকে ভালোবাসে এবং ইসলামে যে কোনো নিপীড়ন মানুষের জন্য নিপীড়িত হয় তখন মানুষের সম্প্রীতি, তারপরে ভালোবাসা এসে যায়। এই মুহূর্তে কিন্তু ইসলামের প্রতি মানুষের অনেক টান বা সম্প্রীতি দেখা যাচ্ছে। আপনি বলছেন টান, কিন্তু আরেক দিক থেকে আমরা শুনছি উদ্বেগের বিষয় আসলে ইসলামপন্থীদের উত্থানে। এটাতে বললাম যে আসলে আমরা জায়গায় বসছি, আমরা সবাই মুসলমান, উদ্বেগের জায়গা আমাদের না, এটা হলো যে বিদেশি যেটা চক্রান্ত আছে, ইসলামকে ভালোবাসে না যারা, তাদের তো উদ্বেগ লাগবে, শয়তানের গায়ে তো যা লাগবে। এটি আমি নামই বলি, যেটি বড় রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে দেশে একটি ইসলামপন্থীদের উত্থান হয়েছে, দক্ষিণপন্থীদের উত্থান হয়েছে, এটি উদ্বেগের বিষয় তিনি বলেছেন। উনি ওনার বক্তব্য ব্যাখ্যা তো উনি দিতে পারবেন ভালো, বা ওনার ব্যাখ্যা তো আমি দিতে পারবো না। উনি কথাটা বলছেন ওনার ব্যাখ্যা তো উনিই ভালো দিতে পারবেন, কিন্তু আমি মনে করি যে আসলে উত্থান পদে এটা তো দেশের জন্য কল্যাণ করে আমি মনে করি। কেন বলছেন না বলছেন, এটা ওনার জব উনি দিবেন, এটার জব আমি দিতে পারবো না। বাকি রাষ্ট্র ইসলাম যদি উত্থান হয়, আমি মনে করি দেশের কল্যাণ হবে, জাতির কল্যাণ হবে, এবং ইসলাম সার্বিকভাবে সংখ্যালঘু শুধু নয়, সংখ্যালঘু এবং অন্য ধর্ম যারা সবাই নিরাপদভাবে থাকবে। ইসলাম তেমন একটা বিশ্ব শান্তির ধর্ম, জি, উদ্বেগের কারণ না বরং শান্তির কারণ আমি মনে করি। জি, আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জাকির ভাই, আপনাকে ধন্যবাদ। সেই সাথে এটিভিকে জানাই অজস্র লাল গোলাপের শুভেচ্ছা। আমাদেরকে এখানে আপনার মাধ্যমে আমাদের কথাগুলো বলতে পারছি, আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে আবার ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।